আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন, সহকারী অধ্যাপক, আলহাজ মশিউর রহমান ডিগ্রি কলেজ, গান্নাবাজার, ঝিনাইদহ। সরকার নির্ধারিত অনলাইন পাঠদানে আজকে আমাদের পাঠের বিষয় প্রতীক। প্রথমে আমরা জানব প্রতীক কি বা কাকে বলে। বর্তমানে বা একালে যুক্তিবিদেরা যুক্তির বৈধতা বিচারের কাজটিকে সহজতর করার জন্য প্রতীককে নানাভাবে ব্যবহার করে আসছে। শুধু যুক্তিবিদ্যায় নয়, পাঠদানের মতো বিভিন্ন যে বিষয়গুলো আছে, যেমন কম্পিউটার, গণিত, এই সমস্ত ছাত্রগুলোতেও, এই সমস্ত বিষয়গুলোতেও প্রতীকের ব্যবহার খুবই সুন্দর বা আকর্ষণীয় এবং প্রয়োজনীয় হয়ে উঠেছে। এই কারণে প্রতীকের ব্যবহারটা বর্তমান যুগে আবশ্যিক হয়ে গেছে। এখন আমরা জানবো প্রতীক কি বা কাকে বলে। কোনো কিছু নির্দেশ করা, বোঝা বা জ্ঞাপন করবার জন্য যে লিখিত বা কথিত চিহ্ন বা চিহ্নের সমষ্টি ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রতীক। সাধারণ মানুষ হয়তো বা মনে করে প্রতীক হলো কোনো কিছুর চিহ্ন বা সংকেত, কিন্তু যুক্তিবিদ্যার ভাষায় প্রতীক হলো যে পূর্ব পরিকল্পিত, ইচ্ছাকৃত বা সচেতনভাবে যখন কোনো না কোনো বিষয়ের পরিবর্তে চিহ্ন বা চিহ্নের সমষ্টি হিসাবে ব্যবহার করা হবে, তখন তাকে বলা হবে যুক্তিবিদ্যার ভাষায় প্রতীক। সাধারণভাবে আমরা যদি একটু লক্ষ্য করি অথবা একটু এদিক ওদিক চেয়ে দেখি, চলন্ত পথে গাড়ি চালাতে গিয়ে, রাস্তার ধারে, এমনকি বিদ্যুতের ব্যবহারেও এই প্রতীক বা এই প্রতীকায়িত অনেকগুলো বিষয় ব্যবহার হয়ে আসছে, যেগুলো আমরা এই যুক্তিবিদ্যার ভাষা থেকে পেয়ে থাকি। স্বাভাবিকভাবে অনেকগুলো বিষয় আছে যেগুলো দেখে তাদের সম্পর্কে একটা ধারণা আমাদের মাঝে এসে উপস্থিত হয়, যেগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত হয়েছি এবং আমাদের কাছে সেগুলো প্রতীক বা চিহ্ন হিসেবে ব্যবহার হয়ে থাকে। যেমন কোনো প্রশ্নের উত্তরের পাশে যদি আমরা এমনি করে একটা চিহ্ন ব্যবহার করি, তাহলে আমরা একে বুঝে থাকি যে ঠিক চিহ্ন। আবার কোনোটার পাশে যদি আমরা একটা ক্রস চিহ্ন দিয়ে থাকি, তাহলে সেটা ভুল চিহ্ন বা ক্রস চিহ্ন। আবার এমনি করে যদি একটা দাগ দিই, তাহলে সেটা আমরা বিয়োগ চিহ্ন হিসেবে ব্যবহার করি। আবার এমনি করে যদি আমরা দাগ দিই, তাহলে এটা যোগ চিহ্ন বা প্লাস হিসাবে আমরা ব্যবহার করে থাকি। আবার অনেক সময় দেখা যায় এই চিহ্ন ছাড়া প্রকৃতিগত দিক দিয়ে বা বাস্তবতার দিক দিয়ে আমরা যদি দেখে থাকি যে একটা মেয়ে কপালে যদি আমরা সিঁদুর দেখে থাকি, তাহলে স্বাভাবিক অবস্থায় হয়তো আমরা মনে করি এটা হিন্দু সমাজের বিবাহিত মেয়ে। আবার যদি কোনো আমরা বেড়াতে যাই, কোনো লাল রঙের কাপড় সেখানে ব্যবহার করা হয়, তাহলে স্বাভাবিক অবস্থায় আমরা মনে করি এখানে বিপদ চিহ্ন আছে অথবা কোনো না কোনো সমস্যা আছে। আবার যদি আমরা সাদা প্লাস চিহ্ন দেখি, তাহলে হয়তো আমরা সেখানে মনে করি যেখানে কোনো সেবা কেন্দ্র হতে পারে। আবার কোথাও বেড়াতে গেলে আমরা সবুজ ছাতা দেখে থাকি, তাহলে সেখানে আমরা মনে করি এখানে পরিবার পরিকল্পনার সাহায্যার্থে বিভিন্ন ব্যক্তি বা মানুষ এখানে আসতে পারে এবং সাহায্য করতে থাকে। এমনি করে বর্তমান সমাজে প্রতীকের বিভিন্ন রকম ব্যবহার হয়ে থাকে। আমরা স্বাভাবিক অবস্থায় যদি মনে করি, দেখে থাকি যে একটা জাহাজ বড় আকার আছে অনেক রকমের, কিন্তু কোন দেশ থেকে সেটা আগত হয়েছে তা আমরা হয়তো সেটা স্বাভাবিক অনুধাবন করতে পারি না, কিন্তু তা পতাকাটা যদি দেখে থাকি, তাহলে সেই পতাকা দেখে আমরা মনে করতে পারি যে এটা কোন দেশে, তাহলে পতাকা হলো সেই দেশের একটা প্রতীক। আবার আমরা মসজিদ থেকেও চিনতে পারি, আবার মন্দির থেকেও চিনতে পারি, আবার গির্জা থেকেও চিনতে পারি, তা সেখানে একটা গম্বুজ বা ইত্যাদি প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আমরা দেখলাম প্রতীক কি বা কাকে বলে। এবার যদি আমরা সংকেত নিয়ে কথা বলি, যে সংকেত কি বা কাকে বলে বা কীভাবে। স্বাভাবিক ভাষায় সংকেত বলতে আমরা চিহ্ন বা চিহ্নের সমষ্টি ব্যবহার হয়ে থাকে বা ব্যবহার করে থাকি। অনেকেই প্রতীক এবং সংকেতের ভিতরে বড় আকারে ব্যবধান হয় না বলে মনে করে, কিন্তু যুক্তিবিদ্যার ভাষায় সুনিবিড়ভাবে যদি পর্যবেক্ষণ করা হয়, তাহলে এখানে প্রতীক এবং সংকেতের ভিতরে কিছু ব্যবধান এসে যায়, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। এখন আমরা জানবো সংকেত কি বা কাকে বলে। যা কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য আরেকটি বিষয়কে সূচিত করে বা অন্য আরেকটি বিষয়ের ইঙ্গিত বা আভাস দান করে, নিজে কিছু না করে ওই বিষয়টা অন্য আরেকটি বিষয়ের ইঙ্গিত হতে পারে, ইশারা হতে পারে, বা সেখানে তাদের নির্দেশনা হতে পারে, বা প্রতিনিধিত্বকারী চিহ্ন বা চিহ্নের সমষ্টি হিসাবে ব্যবহার করা হয়, তখন তাকে আমরা কি বলি, সেগুলো সংকেত। যেমন আমরা যদি আকাশে প্রচণ্ড কালো, লাল ইত্যাদি মেঘ দেখে থাকি, তাহলে হয়তোবা ঝড় অথবা বজ্র বৃষ্টির আমরা সংকেত হিসাবে ধরে নিই বা দিয়ে থাকি।
মেঘ আসলে কোনো কিছু করে না, কিন্তু মেঘ কি করে ঝড় বা বৃষ্টির আভাস বা ইঙ্গিত বা সংকেত হিসাবে বহন করে থাকে বা বাহিত হয়ে থাকে। এই সংকেতকে আমরা দুইটা শ্রেণীতে বিভক্ত করতে পারি। তার এক হলো প্রাকৃতিক সংকেত আর হলো কৃত্রিম সংকেত। প্রাকৃতিক সংকেত আর কৃত্রিম সংকেত। প্রাকৃতিক সংকেত আমরা কারে বলবো? যেগুলো আমরা তৈরি করি না অথবা মানুষ তৈরি করে না, প্রকৃতির রাজ্যে তারা বসবাস করে, প্রকৃতিগতভাবে সেগুলো হয়েছে, আমরা দেখে দেখে তাদের সম্পর্কে একটা ধারণা উপস্থিত করে নিই বা একটা জ্ঞান দেখে দেখে আমাদের ভিতরে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার উপর নির্ভর করে আমরা জানতে পারি যে সেগুলো প্রকৃতির রাজ্যে প্রকৃতিতে বিদ্যমান থাকে বা একটার পরিবর্তে আরেকটা আসতে পারে, দেখে দেখে আমাদের ভিতরে যে অভিজ্ঞতা হয়েছে। যেমন মেঘ হলে আমরা স্বাভাবিক অবস্থায় মনে করি বৃষ্টি হয়, বৃষ্টি হলো মেঘের পূর্বাভাস বা প্রাকৃতিক সংকেত। এবার আসলে কৃত্রিম সংকেত। আমরা আমাদের জীবন চালাতে গিয়ে অনেক বড় বিষয়কে ছোট করে বা সংক্ষেপে বা সীমিত আকারে প্রকাশ করার জন্য নিজেরা নিজেদের মতো করে তৈরি করে নিয়েছি সহজভাবে জীবন চালানোর জন্য। সেগুলোকে স্বাভাবিক অবস্থায় যখন কোনো না কোনো কিছু পরিবর্তে ব্যবহার হয়, অন্য একটি বিষয়ের ইঙ্গিত বা আভাস দান করে, সেগুলো আমাদের তৈরি, সেগুলোকে আমরা বলতে পারি কি কৃত্রিম সংকেত। যেমন বাস চলার সময় আমরা স্বাভাবিকভাবে একটা খাবার যদি দিয়ে থাকি তাহলে বাসটা চলে, দুইটা দিলে কি করে থেমে যায়। আমরা বাস চালানো এবং থামানোর জন্য নিজেরা নিজেদের মতো করে এই কৃত্রিম সংকেতটি তৈরি করে নিয়েছি। আবার কোনো গ্রন্থকারে বা কোনো বড় বড় ওষুধের দোকানে আমরা অনেকভাবে কৃত্রিমভাবে সংকেত তৈরি করি ওষুধ বা বই খোঁজার জন্য, এগুলো আমরা আমাদের মতো করে তৈরি করে নিয়েছি। অথবা কোনো স্কুল বা কলেজে ইউনিফর্ম বা যে পোশাক আমরা ব্যবহার করে থাকি, সেখানে আমরা নির্ধারণ করি, সেটা দেখলেই হয়তো মনে করা হয় যে এই প্রতিষ্ঠানের ছাত্র অথবা ছাত্রী। এটাকে আমরা কৃত্রিমভাবে তৈরি করেছি, একটা ওই কলেজের ছেলে মেয়েদের চেনার উপায় বা সংকেত হিসাবে ব্যবহৃত হয়। এটাকে আমরা স্বাভাবিক অবস্থায় মনে করি কি কৃত্রিম সংকেত। আমরা জানলাম প্রতীক এবং সংকেত। এখন এই প্রতীক আর সংকেতের ভিতরে কিছু বিভেদ বা পার্থক্য আছে, সেগুলো যদি আমরা এক এক করে আলোচনা করতে যাই তাহলে আমরা করতে পারি। প্রতীক ও সংকেতের ভিতরে পার্থক্য যদি আমরা এক এক করে করতে যাই তাহলে আমরা করতে পারি প্রতীক কাকে বলে আর সংকেত কাকে বলে। এটা যদি বলি তাহলে আমরা একটা বিধিবদ্ধভাবে একটা পার্থক্য হয়ে যাবে। যে কোনো কিছু নির্দেশ করা, বোঝার বা জ্ঞাপন করবার জন্য যে লিখিত বা কথিত চিহ্ন বা চিহ্নের সমষ্টি ব্যবহার করা হবে তাকে বলা হবে প্রতীক। অন্যদিকে যা কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য আরেকটি বিষয়কে সূচিত করে বা অন্য আরেকটি বিষয়ের ইঙ্গিত বা আভাস দান করে বা প্রতিনিধিত্বকারী চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে কি বলা হবে সংকেত। প্রতীক আমাদের ব্যবহার ও ব্যাখ্যার উপরে নির্ভরশীল। কিভাবে ব্যবহার বা ব্যাখ্যার উপর নির্ভরশীল হয় প্রতীক? অনেকগুলো চিহ্ন আমরা দেখি বা দেখে থাকি, কিন্তু সেগুলো ব্যাখ্যা বা বিশ্লেষণ না করলে তার অন্তরালে কি লুকিয়ে আছে বা কেন এটা তৈরি করা হলো বা পরিকল্পনা করে উদ্দেশ্য করে ইচ্ছাকৃতভাবে সচেতনভাবে যখন একটা সংকেতকে আমরা প্রতীক হিসাবে ব্যবহার করে থাকি বা থাকবো, তখন অবশ্যই তার পিছনে কোনো না কোনো কিছুর কারণ আছে, যেগুলো ব্যাখ্যা বা বিশ্লেষণ না করলে স্বাভাবিক অবস্থায় বোঝা যায় না। আমরা যদি স্বাভাবিক অবস্থায় এখনই বা একটু পরে কোনো রাস্তাতে যাই তাহলে বিদ্যুতের যদি কোনো খুঁটি থেকে থাকে তাহলে সেখানে দেখা যায় হাড় খুঁটি দিয়ে সুন্দর করে একটা নেম প্লেট লাগিয়ে দেওয়া আছে। অর্থাৎ এইটা তুমি যদি হাত দাও তাহলে বিদ্যুৎ পুড়ে তোমার অবস্থাটা এমন হয়ে যাবে। আবার যদি চলন্ত পথে আমরা একটু চলতে যাই রাস্তার মাঝখানে, যদি আমরা এমনি করে অনেক চিহ্ন দেখে থাকি তাহলে এটা দেখে আমরা মনে করতে পারি সামনে আমাদের ট্রেন রাস্তা অবশ্যই আছে। আবার চলার পথে যদি স্বাভাবিকভাবে আমরা যদি এমনি গোলাকার কোনো কিছু থেকে থাকে এবং তার মাঝে যদি কোনো কিছু চিহ্ন দেওয়া থাকে এমনি করে, তাহলে আমরা জানতে পারি সামনে রাস্তাটা কি আছে বাঁকা আছে। আবার কোনো ছেলে বা মেয়ে শিশুদের ছবি যদি দেওয়া থেকে থাকে তাহলে আমরা বুঝতে পারি সামনে স্কুল আছে। আবার যদি আমরা স্বাভাবিক অবস্থায় চলতে যাই তাহলে অনেক সময় দেখে থাকি রাস্তার উপরে ত্রিমণি থাকে, সেখানে আইল্যান্ড উপরে দাঁড়িয়ে আছে একজন ট্রাফিক সাহেব, তিনি অঙ্গভঙ্গি করে বিভিন্ন নির্দেশনা আমাদেরকে দিয়ে থাকে, সে নির্দেশ হয়ে থাকে সেই নির্দেশিত বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে স্বাভাবিক সেখানে আমাদের সংকেতের সাথে এই প্রতীকের সাথে আমাদের পরিচয় হয়ে যায়, বিভিন্নভাবে সে প্রতীক ব্যবহার হয়ে থাকে। এখন আমরা জানবো সংকেত কি। সংকেতের সাথে তার বিষয়ের সম্পর্ক সরাসরি থাকে না, মানুষের ব্যবহার ও ব্যাখ্যার উপর নির্ভরশীল নয়।
সংকেত তাৎক্ষণিকভাবে সৃষ্টি হয়, পূর্ব পরিকল্পনা লাগে না, ইচ্ছাকৃতভাবে লাগে না, সচেতনভাবে যে যখন যেমন খুশি তেমনভাবে সংকেত প্রদান করতে পারে। যাকে সংকেত প্রদান করা হবে সে যদি জানতে আর বুঝতে পারে তাহলে অপরভাবে আর দেখা বোঝার প্রয়োজন হয় না। প্রতীক সংকেতের উপর নির্ভরশীল। প্রথমে হবে সংকেত। এই সংকেতগুলোকে আমরা ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে পরিকল্পনা করি, সচেতনভাবে ইচ্ছাকৃতভাবে আমরা সেগুলোকে মেনে নেব বা মেনে নিতে বাধ্য করব। এমনকি সরকার বা রাষ্ট্র আইন করে মেনে নিতে বাধ্য হয় বা মেনে নিতে হয়। এই কারণে প্রতীক সংকেতের উপর নির্ভরশীল, কিন্তু সংকেত প্রতীকের উপরে নির্ভরশীল নয়। একমাত্র দুই রকমের যে সংকেত আছে, প্রাকৃতিক আর কৃত্রিম। এই প্রাকৃতিক সংকেতগুলো প্রকৃতিতে বিদ্যমান থাকে, কৃত্রিম সংকেতগুলো প্রতীক হিসাবে বিবেচিত হয়। কারণ কৃত্রিম সংকেত আমরা আমাদের সহজলভ্য হিসাবে তৈরি করে নিই। তাহলে প্রতীক সংকেতের উপরে নির্ভরশীল, কিন্তু সংকেত প্রতীকের উপরে নির্ভরশীল নয়। সব প্রতীককে আমরা সংকেত বলতে পারি, কিন্তু সব সংকেতকে আমরা প্রতীক বলতে পারি। কারণ প্রতীক হতে হলে অবশ্যই তাকে আগে সংকেত হতে হবে, আর এই সংকেতের ভিতর থেকে আমরা মনোযোগ সহকারে ইচ্ছাকৃতভাবে মেনে নিই বা আইন করি বা মেনে নিতে বাধ্য হই, বা সরকার বা রাষ্ট্র মেনে নিতে বাধ্য করে। এই কারণে আমরা স্বাভাবিকভাবে প্রতীকগুলো আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য। আর সংকেত তাৎক্ষণিকভাবে সৃষ্টি করা হয়, আমরা মেনে নিতে বাধ্য অনেক সময় নয়, ইচ্ছা করে বা অনিচ্ছা করে সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারি নিজের সুবিধার জন্য, কিন্তু প্রতীক ব্যবহৃত হয় সরকার বা রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে। সব প্রতীককে আমরা সংকেত বলতে পারি, কিন্তু সব সংকেতকে আমরা প্রতীক বলতে পারি না। কারণ প্রতীক হতে হলে তাকে পূর্বে অবশ্যই সংকেত হতে হবে, আর সংকেতগুলোর ভিতরে আমরা সেটা বাছাই করে নিয়ে আইন করে মেনে নিতে বাধ্য হই। এই কারণে প্রতীক তাহলে পূর্ব পরিকল্পিত সংকেতটা তাৎক্ষণিকভাবে সৃষ্টি করা হয়। প্রতীক হতে হলে তাকে অবশ্যই সংকেতের আবশ্যিকতা দরকার, কারণ সংকেত ছাড়া কখনো প্রতীক হতে পারে না। অন্যদিকে সংকেত হতে হলে তাকে প্রতীকের উপর নির্ভরশীল হতে হয় না। প্রতীকের ব্যাপকতা অনেকটা কম, সেই তুলনায় সংকেতের ব্যাপকতা অনেক বেশি। প্রতীক হলো সংকেতের একটা অংশ বা ভাগ বা শ্রেণী বা পাঠ। ক্ষুদ্র অংশ হলো সংকেতের প্রতীক। এমনি করে আমরা প্রতীক আর সংকেতের বিষয়ে কিছু ব্যবধান বা পার্থক্য করে দেখলাম। প্রিয় শিক্ষার্থীগণ, প্রতীক আর সংকেতের ভিতরে আমরা যে ব্যবধানটা করে দেখলাম, এই ব্যবধানটা মূলত তেমন মৌলিক ব্যবধান বা পার্থক্য বলা যায় না। একজনের কাছে যা প্রতীক আর একজনের কাছে তার সংকেত হতে পারে। সংকেত আর প্রতীকের ভিতরে তেমন কোনো মূল পার্থক্য নেই। পার্থক্য যেটা সেটা হলো প্রতীকটা হলো পূর্ব পরিকল্পিত। অনেকেই বসে ইচ্ছাকৃতভাবে সচেতনভাবে আমরা এই সংকেতগুলোকে প্রতীক হিসেবে মেনে নিয়েছি এবং রাষ্ট্র বা সরকার সেগুলো মেনে নিতে বাধ্য করেছে। কিন্তু সংকেত তাৎক্ষণিকভাবে সৃষ্টি করা হয়, এই কারণে সংকেতের সাথে প্রতীকের তেমন একটা বড় ব্যবধান বা পার্থক্য নেই। তবে প্রতীক আমরা মেনে নিতে বাধ্য, কিন্তু সংকেত আমরা মেনে নিতে বাধ্য নয়। প্রতীকের সাথে তার বিষয়ের সম্পর্কটা প্রত্যক্ষভাবে থাকে, প্রতীকের সাথে তার বিষয়ের সম্পর্কটা পরোক্ষভাবে থাকে, কিন্তু সংকেতের সাথে তার বিষয়ের সম্পর্কটা প্রত্যক্ষভাবে থাকে। কারণ সংকেতের সাথে বিষয়ের সম্পর্ক সরাসরি থাকে। কোনো ব্যক্তি যদি মনে করে একজন ক্ষুধার্ত ব্যক্তি তোমার সামনে এসে যদি এমনি করে হাতটা পাতে, তাহলে আমরা স্বাভাবিক অবস্থায় মনে করি তার পেটে ক্ষুধা অথবা খাদ্য খাওয়ার জন্য সে অর্থ সাহায্য চাচ্ছে। এই অর্থ চাওয়াটা সবার জন্য যদি একই রকম হইতে এবং সরকার বাধ্য করতে এইভাবে যেতে হবে, তাহলে সেই প্রতীকটা হয়ে যেত কি সংকেত। তাহলে সংকেত তাৎক্ষণিকভাবে সৃষ্টি হয়, নিজেরা নিজেদের মতো করে যে কেউ যে কোনো উপায়ে যে কোনোভাবে তৈরি করতে পারে। সাংকেতিক চিহ্ন দিয়ে যাকে সংকেত প্রদান করা হলো সে যদি জানতে আর বুঝতে পারে যে আমাকে কী বলা হচ্ছে, তাহলে সংকেতটা আসে। কিন্তু প্রতীক পূর্ব পরিকল্পিত ইচ্ছাকৃতভাবে সচেতনভাবে পরিকল্পনা করে তৈরি করা হয়, মেনে নেওয়া বা মেনে নিতে বাধ্য করা হয়। যেমন আমরা ট্রাফিকের বিভিন্ন সাংকেতিক চিহ্ন যেগুলো গাড়ি চালকরা মেনে নিতে বাধ্য হয়। আবার বিভিন্ন অফিস, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জায়গায় প্রতীকের মাধ্যমে বিভিন্নভাবে যে চিহ্নগুলো প্রকাশ করা হয় তার অন্তরালে মূল বিষয় লুকিয়ে থাকে, সেগুলো ব্যাখ্যা বা বিশ্লেষণ করে আমরা জানতে পারি। আজকে আমাদের
এই পর্যন্ত শেষ। শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা এখান থেকে নৈবেত্তিক প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।